নমস্কার বন্ধুরা, আমি শেখ হাসিবুল রহমান। আমাদের পডকাস্ট চ্যানেল সময়ের সাথে আপনাদের সঙ্গে আজকে আছি এবং আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সমাজসেবী, যিনি সমাজ নিয়ে অনেক কাজ করেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সবথেকে একটা ইম্পর্ট্যান্ট কথা, রাজনীতিক নির্বিশেষে তিনি জনগণের হয়ে আওয়াজ তোলেন। এই মুহূর্তে যিনাকে আমরা প্রত্যেকটা সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি, তিনি আছেন মানিক বন্দ্যোপাধ্যায় বাবু। নমস্কার। মানিক ফকির, হ্যাঁ নমস্কার। আহ, তো সেক্ষেত্রে স্যার আপনার টাইটেল কি? আমার আমার অরিজিনাল টাইটেল হচ্ছে মানিক মন্ডল। আচ্ছা, মানিক মন্ডল, কিন্তু আমাকে মানিক ফকির বলে লোকে জানে। অনেকে হয়তো ভুল করে মানিক বন্দ্যোপাধ্যায় বলে, আসলে মানিক বন্দ্যোপাধ্যায় নমস্য এবং অনেক বড় মানুষ, আমরা খুব ছোট মানুষ। মানিক ফকির, আচ্ছা। এটা শুনতে আমার ভালো লাগে এবং এই নামেই ফকির লোকে নামটা আমাকে কে চেনে। রেখেছে? ফকিরটা, আমি তো বিজ্ঞাপন জগতের লোক, ছবি আঁকার লোক। আচ্ছা, আমি বিজ্ঞাপন জগতে যখন মানিক মন্ডল নামে আমার বেশ কিছু দামি বই বাজারে চলেছে, খুব ভালো চলেনি। আচ্ছা। যেমন যেমন ধরুন ভালো নেই, হুম, জল জমি জঙ্গল, এগুলো সব মানিক মন্ডল নামে। আচ্ছা, কিন্তু আমি যখন টাইটেলটা পাল্টে দিয়ে মানিক ফকির করে দিলাম, হুম, তখন কিন্তু নিজের ঢাক, বসন্ত যামিনী, আচ্ছা, এইগুলো আমার ব্যাপক পরিমাণে চললো। ফলে ফকির টাইটেলটাকে মানুষ মেনে নিয়েছে, হুম, লালন ফকির যেহেতু ছিল। হুম, কিন্তু মন্ডল, দাস, বিশ্বাস এসবকে ভদ্র সমাজ মেনে নেয়নি সাহিত্যিক হিসেবে। সাহিত্য মানেই যেন একটা একটা বর্ণ, হিন্দুদের একটা বড় বড় ব্যাপার। হুম। এই ব্যাপার, এই কারণে আমি নামটাকে ব্যবহার করি মানিক ফকির। তো বন্ধুরা, আজকে নতুন একটা উন্মোচন হলো। এর আগে আপনারা সমাজ মাধ্যমে প্রতিবাদী হিসেবে চেনেছেন, কিন্তু উনি যে একটা লেখক, উনার যে কতগুলো বই আছে সেটা আপনারা আজকে জানতে পারলেন। এবং কাইন্ডলি যদি আপনি বলেন আপনার লিখিত বইগুলোর নাম। যেমন আমার একটি উপন্যাস, দুটো তিনটি উপন্যাস নিয়ে ডক্টরেট করেছেন কার্তিক মণ্ডল। হুম, একটা উপন্যাসের নাম চোখের পানি, ওটা ফিল্ম হয়েছে, আমরা তেহরানে বেস্ট ফিল্ম হয়েছিল। হুম, জার্মানিতেও আমরা পুরস্কার পেয়েছি। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, কিন্তু আমার ওই উপন্যাস থেকে সিনেমাটা তৈরি হয়েছে। আচ্ছা, আর এইরকমই কয়েকটা উপন্যাস আমার বিভিন্ন ডিরেক্টর, অশোক বিশ্বনাথন নিয়েছেন, হুম, বিষ্ণুপাল চৌধুরী নিয়েছিলেন, আমার বন্ধু ব্রাত্যও একটা নিয়েছিলেন, ব্রাত্য ভেবেছিলেন। হুম, সেইটা অনেকগুলো, অনেক, আমার 25টার বেশি উপন্যাস আছে। আচ্ছা, বসন্ত যামিনী খুব বিতর্কিত উপন্যাস, কারণ যামিনী রায় হুম, উম, এক গরিব মানুষের 3000 ছবি নিয়ে নিজের নামে চালিয়েছিলেন। আচ্ছা, এটা আমার একটা গবেষণামূলক উপন্যাস। আমার গরুমারা বিদ্যে, এই সময়কার, গুরুমারা না, গরুমারা বিদ্যে, আচ্ছা, এই মনুস্মৃতি, আমরা গরু, মনুস্মৃতিটা হলো আমাদের মারার যে বিদ্যা। মানুষ বাঁচার তাড়নায় হিন্দু হয়ে যাচ্ছে, হিন্দু থেকে মুসলমান থেকে হিন্দু হচ্ছে, এটার উপর স্যাটারিক একটা আমার উপন্যাস। কালীঘাটের রাধা, প্রস্টিটিউট, কালীঘাটেই কেন মায়ের জায়গাতেই মাদের এত অপমান, আমার একটা মোটা বই আছে। এরকম আমি বিভিন্ন বিষয় নিয়ে বই লিখেছি। জঙ্গলের, যেমন হাতি জঙ্গলে চলে গেছে, সেইটা হুম, খুঁজে বেড়ানো নিয়ে আমি কাজ করেছি। আমি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি। আমি আন্দোলনের উপর অনেক কাজ করেছি। আমি নন্দীগ্রাম আন্দোলনের, লালগড় আন্দোলনের উপর আমার, লালগড়ের গিয়ে গিয়ে কাজ হয়েছে। আমি তখন উপন্যাস লিখতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলে ছিলাম অনেকদিন। আচ্ছা। মাওবাদী রাজ্য নেতা বলে আমাকে গ্রেপ্তার করেছিল। কত সালে? এটা 2010, আমি জেল থেকে বেরিয়ে সিনেমা করেছিলাম এসে। বইটার ছবি, আমার উপন্যাসটার নাম হচ্ছে রমা মান্ডি স্যারেন্ডার করেনি। আচ্ছা, নন্দীগ্রাম আন্দোলনে আমি ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম, নন্দীগ্রামের ওখানে। এবং ওই যে আপনার সঙ্গে আমার কথা প্রসঙ্গে হলো যে 2009-এর 10ই নভেম্বর হুম, যে নিরস্ত্র মিছিলে গুলি, হুম, সেই গুলির আমি সেই সাক্ষী, এবং সেই ছবিগুলো আমি এবং আমার বন্ধু বিজয় উপাধ্যায়, বিজয় চৌধুরী, আমরা সেই ছবিগুলো জনগণকে দিয়েছিলাম, সেটাই ছড়িয়েছিল এবং আমি সেখানে গিয়ে কাজ করেছিলাম। তো জনগণ যেটা বলার, যে মানিকবাবুকে আজকাল আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে এসছেন বা দেখছেন, যাকে দেখে আপনাদের খুব ভালো লাগে, তিনি আজকের খিলাড়ি নন। তিনি
অনেকদিন আগে থেকেই মাঠে আছেন, মানুষের জন্য কাজ করছেন, বিভিন্ন লেখালেখি করছেন। এই নতুন উন্মোচন বিভিন্ন মোবাইলের সমাজ মাধ্যম কিছুদিনের মধ্যে আমাদের হাতে এসেছে, নাহলে আমরা জানতেই পারতাম না। খুব ভালো লাগলো এই নতুন উন্মোচন শুনে। তো আমি এর মধ্যে একটু ডিস্টার্ব করি, না বললে নিজের কথা তো বলাটা খারাপ। না স্যার, আমি জানাতে তো বলতে চাই হবে। না, তবু বলি। অনেকে আমাকে মনে করে, অনেকে জানে মানিক মন্ডল একটা নাটকের লোক ছিল, মানুষ চেয়ে ছাগলদামি। আমার ব্যাপক চলা নাটক একাডেমি রবীন্দ্র সদনে আমরা করতাম, খুব নাম করেছিল 25 বছর আগে। ওটা আমার পরিচালনায়, আমার লেখা, মানুষ চেয়ে ছাগলদামি। আমি বেসিক্যালি নাটকের লোক। আচ্ছা, আমি যোচন দস্তিদারের ছাত্র। উৎপল দত্তও আমি খুব রেসপেক্ট করতাম, আমার যারা মানুষ ছিলেন তাকে নিয়েও অনেক স্মৃতি আছে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। আমি আগে প্রথম সিরিয়ালে অভিনয় করতাম। আপনার যে অফিসটা, এই পাড়ার ছেলে আমি। আচ্ছা, এই পাড়ার ছেলে কেন, মানে কেন, ঘোষ ব্রাদার্স স্টপেজ, আচ্ছা, ওইখানে আমি মানুষ হয়েছি বলতে গেলে। আমার দাদার মেয়ে আপনারা চিনবেন, ইন্দ্রাণী হালদার, সিনেমার নায়িকা। ঠিক আছে, ফলে আমি গ্রামের ছেলে, আমাকে কলকাতার মানুষ ভালোবেসেছে, থাকতে দিয়েছে, বড় করেছে। মানে এক কথায় আপনি ইন্দ্রাণী হালদার ম্যাডামের কাকা। আমার বন্ধু, বোন। আমি কি বলবো, আমরা সবাই তুই তোকারি করি, আমার থেকে অনেক ছোট। যদিও আমার সঙ্গে 15-20 বছর যাওয়া হয়নি বাড়িতে, ইন্দ্রনীল মারা গেল, আমি ওদের বাড়িতেই মানুষ হয়েছি, ওরা আমার গার্জিয়ান। ওকে স্যার, কিছু কথাই আসি বর্তমান পরিস্থিতি নিয়ে, যেটা সমাজ মাধ্যমে আপনাকে বিভিন্ন রকম প্রতিবাদ করতে দেখা যায়। তো বর্তমানে একটা টপিক, হট অ্যান্ড মারাত্মক টপিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে এসআইআর। যে এসআইআর বিজেপি অস্ত্র হিসেবে ব্যবহার করুক, যেটা প্রতিবাদ করতে মমতাদিকেও দেখা গেছে। তো সেই জায়গায় থেকে জনগণ কনফিউজড হয়ে গেছে যে অ্যাকচুয়ালি হচ্ছে কি, কোন সরকার ঠিক কথা বলছে, সংবিধান নিয়ে কথা বলছে, কে সংবিধান নিয়ে কথা বলছে না। মানুষ আলটিমেট চলবে সংবিধানের উপায়ে বা নিয়ম নীতিতে। তো বিজেপি কি সংবিধানের নীতিতে চলছে, বা মমতা ব্যানার্জি যেটা 1-1.5 লক্ষ মানুষকে নিয়ে রাস্তায় নামলেন, তিনিও প্রতিবাদ করছেন, অথচ সমাজ সিস্টেমে এখনো পর্যন্ত এসআইআর সিস্টেমের সমস্ত কার্যকলাপ স্মুথলি রানিং হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার কি মতামত থাকবে, কি বার্তা থাকবে, জনগণের প্রতি কি বার্তা থাকবে? দেখুন, এটা আমার যে উপন্যাসের, আমার যে এই আইনের বইটা বা এই নাগরিকত্বের সার কথার মধ্যে এটা আছে। বিজেপি যা করছে সংবিধান অনুসারে করছে, আচ্ছা, যা করছে আইন অনুসারে করছে। আমরা সাধারণ মানুষ, আমরা ধরতে পারছি না, বুঝতে পারছি না। আমার যেটা মনে হয়েছে, স্বাধীনতার পর থেকে 3টে বিষয়ে ওরা কাজ করেছে যাতে মানুষ বুঝতে না পারে। এক, ইতিহাস, মানুষ সব জানে, প্রচুর পড়াশোনা, খালি ইতিহাস পড়বে না। মানুষ আইনের প্রতি অনীহা, মানুষ সব জানবে, খালি আইনটা মানুষ বুঝতে চাইবে না, সব বলবে উকিল করবে, উকিল করবে, মানে হেডেক বলে মনে হয়। হ্যাঁ, কিন্তু আর রাজনীতি, যা কিছু, সমস্ত কিছুর পিছনে রাজনীতি। এই 3টে জিনিসকে মানুষকে ভুলিয়ে দিয়েছে। ভুলিয়ে দেওয়ার ফলে আজকের মানুষ নাগরিকত্ব কি এটাই জানে না। অথচ এই এসআইআরটা হচ্ছে সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী, যেটা বলা হচ্ছে 326, যে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। তাহলে প্রশ্ন হলো, নাগরিক কারা? নাগরিক কারা? কনস্টিটিউশনের 5 থেকে 11 10 নম্বর পর আছে আর্টিকেল। তো 5-এর খ বলছে, বাবা মায়ের মধ্যে একজন যদি এই পারে জন্মগ্রহণ করে স্বাধীনতার পরের ভারতবর্ষে, তবে সেই সন্তান নাগরিকত্ব পাবে। আর একজন কিন্তু বেআইনি পথে এলে হবে না। কারণ 50 সালে আসাম ফরেনার্স এক্সপালশন অ্যাক্ট সারা ভারতের জন্য প্রযোজ্য। অবৈধ পথে কেউ ঢুকলে তাকে তাড়িয়ে দাও। 1951 জেনিভা কনভেনশন বলছে আমরা অবৈধ পথে কাউকে ঢুকতে দিই না। 1952 বলছে পাসপোর্ট ভিসা ছাড়া যে ঢুকবে 3 বছর জেল, 50,000 টাকা ফাইন। তাহলে অবৈধ পথে কেউ ঢুকতে পারছে না। বন্ধুরা, একটা কথা বলে রাখি, কোন রাজনৈতিক বিদ সাংবিধানিকের এত নম্বর ধারা, এই আর্টিকেল, এই সালে, এত সালে এই আর্টিকেল পাস হয়েছিল, এই বিল পাস হয়েছিল, এই নিয়ম চালু হয়েছিল, কেউ কিছুই বলছে না। কতটা নলেজ রাখলে
আপনাদের সামনে এই বক্তব্য উপস্থাপন হতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন। আশা করছি এখনো পর্যন্ত ভিডিওটাকে এই যে 1952 সালে যে আইনটা হলো, পাসপোর্ট ভিসা ছাড়া যে ঢুকবে তার 3 বছর জেল, 50,000 টাকা ফাইন। তার মানে ধরুন, আমার উদাহরণ দিচ্ছে, আমার মা বাবা 1953 সালে এসছে, ছিন্নমূল দেশান্তরিত মানুষ, সব হারিয়ে, আচ্ছা পাসপোর্ট ভিসা ছাড়া। তাহলে আইনের চোখে আমার মাকে গ্রেপ্তার করে দমদম জেলে রেখেছে, বাবাকে আলিপুর জেলে রেখেছে, উদাহরণ দিচ্ছি। তাহলে আমি হলাম কোথা থেকে? তাই বলে তারপরে আইনত তাদেরকে পুশব্যাক করা। তাহলে আমি হইনি, না কিন্তু আমি ভোট দিচ্ছি, আমি কথা বলছি, আমার একদম প্রিয় বন্ধু সাবিরের কথায়, সাবিরের জামাইবাবুর কথায় আমি ইন্টারভিউ দিতে এসেছি, তাই তো? তাহলে আমি কে? আমি তো হরিদাস পাল, আমি ভোট দিচ্ছি, আমি বড় বড় ভাষণ দিচ্ছি, সংবিধান বাঁচাতে হবে, আমি বড় বড় ভাষণ দিচ্ছি, এই মমতা ব্যানার্জি এরকম করেছে, এই করেছে। আমি আসলে কেউ নই, কারণ আমি নাগরিক না হয়েই আমি এই সুযোগগুলো নিয়ে নিয়েছি। কারণ আমার তো হওয়ার কোনো অস্তিত্ব নেই, সুযোগ নেই, কারণ আমার মা বাবা আইনত ধরা পড়ে গেছে, আইনত, এবং তাদের পুশব্যাক করে দেওয়া হয়েছে। আমি তাহলে সিটিজেন না হয়ে আমি ভোটাধিকার পেয়েছি, সিটিজেন না হয়ে আমি চাকরি করছি, সিটিজেন না হয়ে আমি ডায়লগ দিচ্ছি, সিটিজেন না হয়ে আমি সংবিধান রক্ষা করছি। এইটা মূল পয়েন্ট, এটাই এসআইআর এ ধরছে। এক, ও বলছে কি 1952 থেকে পর থেকে আজকে পর্যন্ত এই বছর 4 এপ্রিল আইন তৈরি হলো, কি বললো যে না, আর 3 লাখ টাকা ফাইন করলে হবে না, দেশের টাকা লাগবে। যারা ওই সময় এসেছিল, মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবং তাদের সন্তান সন্ততি, অবৈধদের সন্তানরাও অবৈধ, একদম ভালোবেসে 10 লাখ টাকা ফাইন করে দিয়েছে। হিন্দু হৃদয় সম্রাট, হিন্দু হৃদয় সম্রাট 10 লাখ টাকা ফাইন করেছে, 10 লাখ পর্যন্ত, আর জেলটা 7 বছর পর্যন্ত, তারপর পুশব্যাক। এইটা এসআইআর, এইটা ধরা হচ্ছে। এই এসআইআরটা হলো এনআরসি। প্রথম আমরা প্রতিটি রাজনৈতিক দল, যে যতই বলুক, সব রাজনৈতিক দল এরা কি করছে? এরা এতদিন ধরে, আমি হরিদাস পাল মানিক ফকির গবেষণা করছি, আমার বই কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বড় বড় অ্যাডভোকেটরা কাজে লাগাচ্ছে, ব্যবহার করছে। সব্যসাচী চ্যাটার্জির মতো বিখ্যাত অ্যাডভোকেট, এমনকি অভিষেক হালদারের মতো বিখ্যাত অ্যাডভোকেট, এমনকি আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো বিখ্যাত মানুষরা। আমার হাইকোর্টে যথেষ্ট, আমি আলাপন বন্দ্যোপাধ্যায় তো চিফ সেক্রেটারি ছিলেন, এখন তো মুখ্যমন্ত্রীর চিফ অ্যাডভাইজার, তারা আমাকে মান্যতা দিচ্ছে আমার ডকুমেন্ট দেখে। কিন্তু কোন পলিটিক্যাল দল একদিন বলল না যে ব্যাপারটা কি। আমি নিজে দীপঙ্কর ভট্টাচার্যকে 1 ঘন্টা ধরে বসিয়েছো, মাথা খারাপ হয়ে গেছে। আমি মোহাম্মদ সেলিম, আমার দাদা বন্ধু, আমি 5 দিন তার সঙ্গে আলোচনা করেছি, সে রাজি, তার পার্টি রাজি নয়। এবার আজকে এরা কেউই জানে না এসআইআর এর যে ফর্ম, প্রথম এই ফর্ম যেটা দিচ্ছে, এটা ডিক্লারেশন ফর্ম, মানে পরের পাতাটা দিচ্ছে না, কোথাও আলটিমেট স্বীকারোক্তি যেটাকে বলছে, স্বীকারোক্তি। পরের পাতাটা মানুষ জানতে পারছে না, ফলে পরের পাতায় মানে হচ্ছে পরের পাতাটা পড়লাম, পড়ে সামনের পাতাটা স্বীকারোক্তি দিলাম। পরের পাতায় কি লেখা আছে? লেখা আছে যাদের জন্ম ভারতের বাইরে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা শুনে, যাদের জন্ম ভারতের বাইরে মানে বাংলাদেশ বা পাকিস্তান, তাদের একটা ছোট্ট করে কাগজ লাগবে, সেটা হচ্ছে ইমিগ্রেশন, যখন সে মাইগ্রেশন নিয়ে এসেছিল, এবং ওই পূর্ব পাকিস্তানে যে ভারতের যে দপ্তর ছিল, বৈদেশিক দপ্তর, সেই দপ্তরে উনি একটা চিঠি দেওয়ার সময় নিজের জন্ম তারিখটাকে, কাগজটা, জন্ম সার্টিফিকেটটা দিয়েছিলেন, সেই সার্টিফিকেটটা জমা দিতে বলছে। 1, 2, পাসপোর্ট ভিসা নিয়ে এসেছেন যারা 1952 সালের পর থেকে, যখন এলেন
তখন তো তিনি নাগরিক নন, কারণ তখন নাগরিকত্ব আইন ছিল না। ছিল না। নাগরিকত্ব আইন হলো 1955। তারপরে ন্যাচারালাইজেশনে নাগরিক হতে গেলে আরো 11 বছর। হুম। তাহলে এই মাঝে যে লোকটা এলো পাসপোর্ট ভিসা নিয়ে, তাহলে তার ছেলে মেয়ের কি হবে? তার ছেলে মেয়ে নাগরিকত্ব পাবে 50 থেকে 87 মধ্যে জন্ম হলে, অর্থাৎ বৈধ পথে যারা এসছে। আচ্ছা। আমরা কি মনে করছি 50 থেকে 87 মধ্যে জন্ম হলেই নাগরিক? হুম। আমরা যারা এপারের লোক, আমরা তো ঘটি, আমাদের তো প্রকৃতিগত ভাবে নাগরিক, আমাদের তো বংশ পরম্পরায় নাগরিক। নাগরিক। আমার তো জন্মগত নাগরিকত্বের প্রয়োজন নেই। হুম। জন্মগত নাগরিকত্ব কাদের? যারা বৈধ পথে এসেছেন। বুঝে গেল গল্প? একদম। তাহলে এদেরকে ধরার জন্য এসআইআর, এবং সেকেন্ড পাতায় ওটাই লেখা আছে। একটা বার মানুষ ভাবছে না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলছে যে বাবা দাদুর কাগজ চাইছে, মায়ের জন্মস্থান চাইছে। মানুষের ভাবা দরকার নেই, এই যে ভাববে না যে ফর্মের মধ্যে তো কোথাও লেখা নেই, এই ফর্মটার মধ্যে কোথায় লেখা আছে? তাহলে মমতা ব্যানার্জি কি মিথ্যা কথা বললো? মানিক ফকিরটা কি মিথ্যা কথা বললো? এই যে মমতা ব্যানার্জি, এই যে নির্বাচন কমিশন বলছে 11টা না 12টা ডকুমেন্ট দিতে হবে, কই প্রথম পাতায় তো ডকুমেন্ট নেই। তাহলে কোথায়? তাহলে কোনো একটা পাতা আছে। তাহলে অশিক্ষিত মূর্খের দল পলিটিক্যাল বেশিরভাগ মানুষ, আমি সব ব্যাপারে তারা জানে, শুধু নাগরিকত্ব ব্যাপারে মূর্খের দল, জিজ্ঞাসাও করে না। এই যে মানিক ফকির বা দামাল বাংলা, আমি একটা হরিদাস পাল সারাদিন চিৎকার করছি এক কথা এক কথা, একবার জিজ্ঞাসা করবে না? এরা এসআই, যত জায়গায় এসআইআর সুরক্ষা, এসআইআর ক্যাম্প, ভোট বাঁচাও ক্যাম্প, সবাই ধরিয়ে দিচ্ছে, প্রত্যেকটা ধরিয়ে দিচ্ছে, প্রত্যেকটা পার্টি ধরিয়ে দিচ্ছে আমার দেশভাগে বলি হওয়া অসংখ্য মানুষদের। 50 সালের আগে চলে এলেন কমিউনিস্ট পার্টির নেতারা, জ্যোতিবাবু থেকে আরম্ভ করে সবাই। এই বইটাই আছে কারা কারা এসেছিলেন। তারাই সব পরবর্তী সময় সবাই মুখ্যমন্ত্রী, মানে যতগুলো মুখ্যমন্ত্রী, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রফুল্ল সেন, তারপরে কি বলে বিধানচন্দ্র রায়, সব 50 সালের আগে আসা উদ্বাস্তু। তারা এসে নাগরিক হয়ে গেল। তারা এসে তাদের বন্ধু বান্ধব এমএলএ এমপি এসডিও বিডিও সিডিও বিডিও খিডিও হলো। এবার তারা ঠিক করলো আর কাউকে ঢুকতে দেবো না। এবার সিস্টেম চালু 50 সাল থেকে ওরা সব আইন করে দিল, কিন্তু আইনটা বলবো না। কেন বলবো না? না, আমার এই নতুন ভারতবর্ষের ব্রিজ তৈরি করতে হবে, ড্রেন করতে হবে, রাস্তা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মিথ্যা করে বললো, বড় বড় ভাষণ দিল, চলে এসো, সব চলে এলো। ছিন্নমূল দেশান্তরিত মানুষ, দুরকম মানুষ এলো। সেই সময় পূর্ব পাকিস্তানের গ্রামকে গ্রাম অন্ধকার, দু একটা বাড়িতে লাইট জ্বলছে। তারা কারা? তারা ওই টাইমে পাসপোর্ট ভিসা করছে, শিক্ষিত পয়সাওয়ালা লোক। আর ছিন্নমূল দেশান্তরিত মানুষ আসছে, ঋত্বিক ঘটক আসছে, মহাশ্বেতা দেবীর পরিবার আসছে, উৎপল দত্তর পরিবার আসছে, মাইকেল মধুসূদন দত্তর পরিবার আসছে। আমার পৃথিবীতে ভারতবর্ষের যে নাম, মান সম্মান, সেই বাঙালিরা আসছে। কারা তারা? তারা এই বড় বড় মানুষগুলো, যাদেরকে ওই পোকা ঘুষপেটে এসব করে দিচ্ছে আইন করে। আইন দিচ্ছে, মিঠুন চক্রবর্তীর বাবারা আসছে, নচিকেতার পূর্বপুরুষরা আসছে, বাবা মারা আসছে। এরা আইনের চোখে ইলিগাল হয়ে গেছে। আর বাকি এই যে 50-এর আগে এসছে, ইম্পর্টেন্ট তথ্য বাবা নাম নেন। হ্যাঁ, এরা সব ইলিগাল মাইগ্রেন্ট আইনের চোখে। কারণ 1948 সালের 19শে জুলাই কাট অফ ডেট। তারপরে যারা আসবে তাদেরকে এসে সিটিজেনশিপ সার্টিফিকেট নিতে হবে। সিটিজেনশিপ সার্টিফিকেট মানে কি তাই জানে না লোকে। এই যে এইখানে আমি দিয়েছি সিটিজেনশিপ সার্টিফিকেট, এটা হচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট। কটা মানুষ জানে? এই যে এখানে দিয়েছি সিটিজেনশিপ সার্টিফিকেট, 1953 সালে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসছেন। এই তো 1958 সালে পাক পাসপোর্ট নিয়ে এসে বলছে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। বন্ধুরা, এটা আপনাদের আমি লিংক দিয়ে দেবো নিচে, সেগুলো আপনারা দেখে নেবেন। তিনি কি বলতে চাইছেন, কথার ভিত্তি আপনাদের জানার দরকার আছে। 1948 সালে আসছে, 48 সালে এসে নাগরিকত্ব চাইছে। গভর্নমেন্ট বলছে 3টে কপি করো।
একটা অমুক ডিপার্টমেন্টে দাও, একটা অমুক তমুক ডিপার্টমেন্টে দাও। আচ্ছা। বুঝে গেল গল্পটা? হুম। ফলে আমার কমিউনিস্ট পার্টি কি করলো? কমিউনিস্ট পার্টি কি করলো? কমিউনিস্ট পার্টি আন্দোলন করলো, হুম। কিন্তু পুনর্বাসনের আন্দোলন, কোনোদিন নাগরিকত্বের আন্দোলন করলো না। আজকের তারিখ পর্যন্ত কমিউনিস্টরা কোনোদিন নাগরিকত্বের আন্দোলন করবে না, কারণ এটা তাদের নীতিগত সিদ্ধান্ত। আচ্ছা। তারা পুনর্বাসনের আন্দোলন করেছে। ফলে এই যে অসংখ্য মানুষ দেশভাগে বলি হয়ে এলো, রেল লাইনের ধারে পড়ে আছে, এক সময় তাদের সব ছিল, পাহাড়ের ধারে কোনো রকমে আছে, পাথর ভাঙছে, কোন রকমের জীবন জীবিকা নিয়ে আজকে যেই বড় হয়েছে, এখন ভারত সরকার বলছে, এখন বিজেপি সরকার বলছে তোদের জন্য, তোদের খাওয়ানোর পয়সা নেই, তোদের হাড় মাস ডুগডুগি বাজিয়ে তোদের দাস শ্রমিক বানাবো। এই দেখুন, আমরা রোহিঙ্গাদের গালাগালি দিই। আচ্ছা, একটা কথা কি এর দ্বারা প্রযোজ্য হচ্ছে না? আমার ঘরের বাউন্ডারি আমি খুলে রেখেছি, দরজা খুলে রেখেছি, চোর এসে চুরি করে নিয়ে গেল। দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলছি, একটা দুর্বা ঘাস বা একটা ছোট্ট ঘাস আস্তে আস্তে বড় বড় হতে 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 আমি না কাটার ফলে সেটা 6 ফিট হয়ে গেল, একটা জঙ্গলে পরিণত হলো, যাকে কাটতে যেয়ে অনেক মোটা মোটা গাছ আসছে, যার ফলে অনেক জীবন যাচ্ছে, অনেক গাছের প্রাণ যাচ্ছে। কিন্তু প্রথম থেকেই এই গাছগুলোকে যদি ছোট ছোট করে কেটে রাখা হতো, আজকে এই সমস্যাটা বড় হয়ে দেখা যেত না। তো সেই জায়গায় কি সরকারের ফল্ট হলো না, যে এতদিনে মানুষ, যে সব মানুষ বিদেশ থেকে এসেছেন বা বাংলাদেশ থেকে এসেছেন, তারা এখানে স্থায়িত্ব করেছেন, দেশের প্রতি ওনাদের একটা কন্ট্রিবিউশন রয়েছেন। তো সেই যে কন্ট্রিবিউশন, তারা যে আর্থিক কন্ট্রিবিউশনও দেশের প্রতি তাদের রয়েছে, তো সেই আর্থিক কন্ট্রিবিউশন যখন তারা দিয়েছে, দেশে তারা বসবাস করছে, জায়গা জমি কিনেছে, তো এর কোথাও থেকে সরকারেরও তো একটা ভুল ছিল, যেটা প্রতি 10 বছর বা 5 বছর অন্তর এটা করা উচিত ছিল। দেখুন, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটাই আসল কথা। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমি বারবার বলি, নাগরিকত্ব বুঝতে গেলে আরএসএস এর নীতি সিদ্ধান্ত বুঝতে হবে। স্বাধীনতার আগে থেকে আরএসএস এবং বন্ড হিন্দুরা কংগ্রেসের মধ্যে ছিল, যারা বলছে দাস ব্যবস্থা চালু করব, বন্ডেড লেবার, কারণ বাংলাটা ছিল আগে সুবে বাংলা, কৃতদাসদের জায়গা। যে লোকটার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট চলে যাবে, সেই লোকটা ট্রেনের টিকিটও পাবে না, সে তো দাস। আচ্ছা। ফলে 1971-এর পরে বামফ্রন্ট আসার পর যে একদম গেট খুলে দেওয়া হলো, হুড় করে মানুষ চলে এলো, আচ্ছা, তারা এসে চাকরি বাকরি সব কিনে নিল। আপনি ইনডাইরেক্টলি দায়ী করছেন সিপিআইএম কে? শুধু সিপিএম নয়, আমি দায়ী করছি কংগ্রেস, আমি দায়ী করছি সিপিএম, আমি সমস্ত পার্টিকে দায়ী করছি, কারণ সাধারণ মানুষের তো কোনো দোষ নেই। মানুষ বাঁচার জন্য, অভাবী মানুষ উন্নত দেশে যাবে, এটাই পৃথিবীর নিয়ম। আর বিশেষ করে ভারতবর্ষটা তো একটাই, মানে আমার বাংলাটা তো একটাই। সিপিআইএম এর লক্ষ্য কি ছিল, যে এতগুলো মানুষকে দরজা খুলে দেওয়া? একটা জিনিস আমি আপনাকে বলি, আমি সিপিএম এর বিরুদ্ধে বলছি না, কিন্তু ইতিহাসটা তো ইতিহাসই দাদা, বুঝতে পারছেন? দুটো ছবি দেখাবো। একটা ছবি সিপিএম এর, এটা বিখ্যাত, যেটা সিপিএম প্রথম থেকে বলে আসছে। ছবিটা কি রিলেটেড? এই যে মমতা ব্যানার্জি 2005 সালে কাগজ ছুড়ে দিয়েছিল, এটাই তো বলে সিপিএম এর মূল স্লোগান, পার্লামেন্টে কাগজ ছুড়ে দিয়েছিল, এটা অপরাধ করেছিল, যে মমতা ব্যানার্জি প্রথম বলেছিল এনআরসি করতে। আরে ভাই, এনআরসি মানে কি? কারা নাগরিক, কোথায় লেখা আছে? সংবিধানে লেখা আছে। তাহলে মমতা ব্যানার্জি বলার কে? নাম্বার 1। নাম্বার 2, মানুষের মধ্যে জানাজানি কবে হলো? মানুষের মধ্যে জানাজানি হলো 2003, সিএ 2003, যেটা অটল বিহারী বাজপেয়ী, সেই কমিটিতে সেক্রেটারি কে ছিল? সেই কমিটির সেক্রেটারি হচ্ছে স্বদেশ চক্রবর্তী, সিপিএম এর হাওড়ার সাংসদ। প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, কংগ্রেসের। মমতা ব্যানার্জি কোথায়? কে? একটা, ওই মমতা ব্যানার্জি একটা সিট সেই কমিটিতেও ছিল, চান্স পায়নি। স্বাভাবিকতা। 62টা এমপি বামফ্রন্টে তারা স্বাক্ষর করলো, দিয়ে কি করলো? এটা তো সংবিধানের বাইরে তারা করলো না, তারা ঋত্বিক ঘটকের মতো মানুষদের, মহাশ্বেতা দেবী, প্রতুল দাদের মতো মানুষদেরকে উইপোকা, ঘুষপেটিয়া এসব লিখে দিল। এবার ভাবুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাহলে আইনটা মানুষ জানলো কবে? সংবিধানের আইনটা প্রকাশ করলো, আইনের রূপান্তর কবে হলো? 2003 সালে। তাহলে মমতা ব্যানার্জি ছুড়ে দিচ্ছে কবে? 2005। তা ঠিকই তো করেছে।
মমতা ব্যানার্জি তো বেআইনি কিছু করলো না, না, সে তো 2003-এ আইন হয়েছে, সেই আইনটা তো ইমপ্লিমেন্ট করবে। একদম তো সেই আইনটা ইমপ্লিমেন্ট হচ্ছে না বলেই তো তিনি ওটা করলেন, ঠিকই তো করলেন। একদম ঘুরিয়ে। তিনি বললেন যে দেখুন ভাই, গাইঘাটার এতগুলো লোক বাংলাদেশেও ভোটার তালিকায় নাম আছে, এখানে ভোটার তালিকায় নাম আছে। হুম, তো ভুলটা কি বললেন? 2006 থেকে 2011 পর্যন্ত বুদ্ধবাবুর সরকার একটা কমিটি তৈরি করে, স্পেশাল ফোর্স তৈরি করে ইলিগাল মাইগ্রেন্টদের ধরেছে। 11 লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে 2006। এগুলো কেউ জানে না। এবং নদিয়াতে ইলিগাল মাইগ্রেন্ট ধরতে পারেনি, পুলিশ গিয়ে চালে বাড়ির ভাতের মধ্যে কেরোসিন তেল ঢেলে দিয়েছে হুম, বামা বলে, কেউ জানে না। আর দোষ হয়ে গেছে মমতা ব্যানার্জি। মানে মানে কাকে ধরবি না, একে ধর। আচ্ছা, মূল গল্পটা তখন যদি মমতা ব্যানার্জির কথাটা শুনে রাজনীতি না করে যদি এটা বাঙালি হিসেবে বলতো, তাহলে আজকে বাংলাদেশের বাঙালিরা আমরা শেষ হইয়া গেছি, শেষ হইয়া গেছি, শেষ হইয়া গেছি করতো না। একদম আর বাংলার 3টে সাবজেক্টে এমএ পাস করে বিয়ে করতে পারছি না, বিয়ে করতে পারছি না, বিয়ে করতে পারছি না, কেন? আমার চাকরি নেই, তবে তো লোকের বাড়িতে কাজ করি, বাঙালিদের বাড়িতে কাজ করি, এটা হতো না। তাহলে বাঙালিকে ধ্বংস করার জন্য কারা দায়ী? আমি নাম বলছি না, এবার বুঝে নাও। এর জন্য কোনো পার্টি করতে হয় না, সত্যিটা সত্যি। মানে মানুষের জন্য কেউ ভাবছে না, না, শুধু ভোট। এই দেখুন আমার বইয়ে গণশক্তি ব্যাপার কি লিখছে পড়ুন, বলুন একবার যদি ফোকাস করেন। হ্যাঁ, বলে দিন, আপনি বলে দিন। গণশক্তি বিজেপি তোষণ, সিপিএ তে আপত্তি নেই মমতারও। সিএএ তে আপত্তি নেই মমতার, তার মানে মমতা ধরিয়ে দিতে চাইলো। কিন্তু আসল নিউজটা কোনটা? এটা তো নিউজ, মূল নিউজ এইটা, বাকিটা ঢপ। মূল নিউজটা আপনি পড়ে দিন, দাগ দেওয়া আছে। দাগ দেওয়া আছে, নিঃশর্ত করলে সিএ নিয়ে আমার কোনো আপত্তি নেই। তার মানে উনি বলছেন দেশভাগে বলি হওয়া মানুষ আজকে পর্যন্ত যারা এসছেন তাদেরকে যদি নিঃশর্তে নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি সিএর পক্ষে। এর চেয়ে পৃথিবীতে ভালো কথা কি হতে পারে? এর চেয়ে ভালো কথা, সুজন চক্রবর্তী এতদিন ধরে ভারতবর্ষে আছে, সুজন চক্রবর্তীকে নাগরিকত্ব দাও, ও কাগজ পাবে কোথায়? এটা মমতা ব্যানার্জি বলে ভুল করেছে? দীপশিতা ধর এত সুন্দর বক্তব্য রাখে, অসাধারণ একটা মহিলা, আজকে তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, মমতা ব্যানার্জি বলছে তাকে নাগরিকত্ব দিতে হবে। এটা কি ভুল করেছে? কিন্তু সিপিএম কি করলো? এই নিউজটা করে দিল। আর আরএসএস এর মতোই সিপিএম কর্মীরাও এমনই, তার পার্টি যা নির্দেশ দেবে তার বাইরে যাব না। তারা বোঝার চেষ্টা করলো না আসলে ব্যাপারটা কি। ফলে এসআইআর 4.5 কোটির বেশি মানুষকে শেষ করবে পশ্চিমবঙ্গে। বাংলা বাঙালি জাতি চিরকালের জন্য ধ্বংস করার জন্য এসআইআর। আর মাত্র শুভেন্দু বাবুর কথা মিলে যাবে। শুভেন্দু তো লেখাপড়া না জানাও, আমাদের কথাবার্তা শুনে ডায়লগ ফাইলগ মারছে হয়তো। শুভেন্দুকে যদি জিজ্ঞাসা করেন, শুভেন্দু তো ইলিগাল মাইগ্রেন্ট, পাকিস্তানি। এবার খুব বড় কথা বললেন। হ্যাঁ, এবার শুভেন্দুকে যদি বলেন যে কিভাবে 4.5 কোটি 4.5 কোটি, ও বলতে পারবে না, ব্যাকআপ ডেটা নেই। আমি অঙ্ক করে করে বলে দেবো যে 2014 থেকে 2024 মধ্যে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট FRRও বলছে 13 লক্ষ মানুষ ভিসা নিয়ে এসেছিল, ফিরে যায়নি। তাহলে 13 লক্ষ ইন্টু 5 গুণ ভিসা ছাড়া এসেছিল। একদম এরকম করে করে আমি বুঝিয়ে দেবো 4.5 কোটি কমপক্ষে। বেশিটা বললে মার খাবো বলে আমি বলছি না। অর্থাৎ বাংলা বাঙালি ধ্বংস কবে বুঝতে পারবেন? বুঝতে পারবেন আর কয়েকদিন পর, 9 তারিখ, 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর প্রথম খসড়াটা বেরোবে। 5 কোটি 5.5 কোটি 4.5 কোটি নাম, আরো বেশি নাম বাতিল হবে। বাতিল হওয়ার পরে যারা ওপারের লোক, ওপার থেকে এসছে, তারা তো মনে মনে ভয় পাবে, সবার যা হবে আমার যাবে। সে তো জানে সে মনে মনে ভাবছে আমি চোর, আমি চুরি করেছি, অপরাধী বলে মনে হচ্ছে, অপরাধী বলে। কিন্তু এপারের যাদেরকে বাতিল করবে, মহিলাদের কাগজ নেই বলে, ছোটবেলায় বিয়ে হয়েছে আমার মাদের, তারা যে বিপদে পড়বে, ঝাঁটা লাঠি বের করবে। এমনকি আমার গ্রামে একজন আছেন, কিছুদিন আগে আমার কাছে কলও এসেছিলেন। তো উনার নানা এখানে বেঁচে আছেন, মুসলমান সম্প্রদায়, তাই নানা বলছি। তো উনি আর নানা বেঁচে আছেন। তো উনার মাকে বিয়ে দেওয়া হয়েছিল দিল্লিতে।
বাবাও থাকতেন দিল্লিতে, কিন্তু উনি নানার কাছে বড় হয়েছেন। বর্তমানে কিছুদিন আগে, কাছাকাছি 4-5 বছর আগে উনার বাবা মারা গেছেন। বাবার সঙ্গে মিডিলে ছেলেটার কোনো যোগাযোগ নেই, মাও অনেকদিন আগে মারা গেছেন। এখন দুইজনের ভোটার আই কার্ড বা কোনো ডকুমেন্টালি উনারা পাচ্ছেন না, যার ফলে প্রমাণ করতে, নাগরিকত্ব প্রমাণ করতে পারবে ওই ছেলেটার জীবন কি হবে। এরকম প্রতিদিন আমার ফোন আসে। আমি তো বলি যে এদের কোনো ভয় নেই। কেন ভয় নেই? ওরা যেটা করবে, দাদুর কবরস্থানের ছবি তুলবে, আচ্ছা, দিয়ে ফুরফুরা শরীফ চলে যাবে, বিজেপির তারপরে নওশাদ সিদ্দিকী স্ট্যাম্প মেরে দেবে, সই করে দেবে। আচ্ছা, কারণ নওশাদ সিদ্দিকী হচ্ছে আরএসএস এর স্লিপার সেলের নেতা। আমি চ্যালেঞ্জ করতে পারি। আমার নতুন বই বেরোচ্ছে যে নওশাদ ভাইজান মুখ্যমন্ত্রী, আমি ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি, সে হচ্ছে স্লিপার সেলের নেতা মুসলমানদের ধরিয়ে দেওয়ার জন্য। এবং এবং ওয়াকফ সম্পত্তি আজকে যেমন সব চলে গেল, সব মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান সব তো চলে গেল। চেঁচাতে পারলো, কেউ রক্ষা করতে পারলো না। না, চেঁচালোই না, মিথ্যা করে বললো আইনে আমরা জিতে গেছি। ফিরদৌস শামীম সিপিএম এর, সে বললো আমরা জিতে গেছি। একজন উকিল বলল যে বিজেপির সুপ্রিম কোর্ট বিজেপির গালে চড় মেরে দিয়েছে। নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানালো। আসলে সবটাতে হারিয়ে দিল। কেন? এরা বলেনি না, এই আইনে বলছে যারা 12 বছর ধরে দখল করেছে ওয়াকফ সম্পত্তি, তাদেরকে মালিক করে দেওয়া হয়েছে। তাহলে যেহেতু তারা মালিক, তাহলে তারা বিজেপির বিরুদ্ধে যাবে কেন? ফলে নওশাদ সিদ্দিকী নামানো হয়েছিল, এই প্রথম অনেক বড় হয়ে যাচ্ছে। একটা জিনিস বলুন তো, ভারতের প্রথম মহাবিদ্রোহ 1857 সিপাহী বিদ্রোহ, সবচেয়ে বেশি লড়াই করলো মুসলমানরা, 56,000 প্রাণ দিল। স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে বেশি প্রাণ দিল। করোনা ভাইরাস সবচেয়ে বেশি টাকা দিল, মানুষের পাশে দাঁড়ালো। আর যখন বাঙালির অস্তিত্ব শেষের দিকে, তখন মুসলমানরা ঘুমিয়ে পড়লো। খুব বড় কথা, জনগণ। এটাই আরএসএস এর কৃতিত্ব, এটাই নওশাদ সিদ্দিকীদের কৃতিত্ব। বোঝা গেল গল্পটা? মানে এখন ওই যে নওশাদ বললো এসআইআর এ কারো ভয় নেই, আমরা এসআইআর এর পক্ষে, দাদুর কবরস্থান দেখালে হয়ে যাবে। এখনো দেখুন খালি নজর ঘুরিয়ে 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 দিচ্ছে। মানুষ ভাইজান করছে, অন্যদিকে তাকাচ্ছে। আমার বই বেরোচ্ছে, ভাইজান মুখ্যমন্ত্রী, আমি একদম আইন কানুন কাগজপত্র দিয়ে দেখিয়ে দিয়েছি যে সে আরএসএস এর স্লিপার সেলের নেতা। সেই লোকটাই বিখ্যাত হয় যাকে বিখ্যাত করা হয়। তাহলে অত বিখ্যাত হলো কি করে? ভারতবর্ষে কোনো এমএলএ অত বিখ্যাত কোনোদিন হতে পারেনি মুসলমান। আসাউদ্দিন ওয়েসি এমপি, তারপর নওশাদ সিদ্দিকী। তাহলে পশ্চিমবঙ্গে যে শিক্ষিতের হার এত পার্সেন্ট, যেটা আমি বলতে চলছি, সেটা কি শুধু পুঁথিগত শিক্ষাতে এই পার্সেন্টেজ হিসেবে? মা বাবার টাকা নষ্ট করেছে। বিবেক বুদ্ধির যে বিবেচনার অনুযায়ী শিক্ষিত হওয়া উচিত, বা সামাজিক শিক্ষা যেটা নেওয়া উচিত, জনগণের জন্য যেটা ভাবা উচিত, সেটা কি তাহলে সমাজে ঘটছে? পুরোটা জিরো। বাবা মা কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, কলেজের প্রফেসর হয়েছে, জিরো হয়েছে। নাগরিকত্ব ইস্যুতে কিছুই হয়নি, জিরো। নিজের বুড়ো বুড়ি মা বাবাকে বাঁচাতে পারবে না। এই মুহূর্তে তো অনেকে বুড়ো বুড়ো মা বাবাকে খুঁজছে, বৃদ্ধাশ্রম থেকে নিয়ে চলে আসছে। হ্যাঁ, বাঁচাতে পারবে না। নিজের সন্তানকে আনলি পৃথিবীতে, তাকে বাঁচাতে পারবে না। কারণ ইল্লিগাল মাইগ্রেন্টদের যত বাচ্চা হবে প্রতি বছর, সব ইল্লিগাল মাইগ্রেন্ট, একদম সব ইল্লিগাল মাইগ্রেন্ট। সাংবিধানিক অনুযায়ী প্রতি বছর 20 লাখ, 25 লাখ, 30 লাখ করে অবৈধ অনুপ্রবেশকারীর জন্ম হবে। আর এখনো চুপ করে থাকবে সমাজ, মানে শিক্ষিত সমাজ। আচ্ছা, এটা তো আমরা জানলাম যে সংবিধানের এই নিয়ম আছে, তো সংবিধানের এর ব্যাকআপ কি আছে? আস্তে আস্তে কতদিন পরে এদেরকে কি কোনো নতুন বিল পাস করাতে হবে, কি সংবিধানে এর কোনো রাস্তা আছে? দেখুন, আগেকার দিনে কৃতদাস প্রথা 1847 সালে উঠে যায়। তখন কৃতদাসদেরকে মালিকরা খাওয়াতো ভালো করে, যাতে সে খাওয়াতে পারে। আর এখন তা যাতে খেতে না পায়, তার ভোটার কার্ড, তার প্যান কার্ড, তার সব কার্ড বাতিল হবে। এটা বিজেপি আরএসএস হিটলারের বাচ্চা, একদম হাড়ে ডুগডুগি বাজিয়ে দেবে। কিন্তু এই 9 তারিখের পর, ডিসেম্বর, এই বইটা দেখবেন পাগল হয়ে যাবে লোকে। কারণ এই বইটার ভিতরে আছে বাঁচার অঙ্ক, বাস্তবিক। তবুও যদি কিছু বাঁচার অঙ্ক টিপস, বাঁচার অঙ্ক হলো বাবা সাহেব আম্বেদকর
সংবিধানের 6 ক তে বলে দিয়েছেন অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। এই তো পেজ নাম্বার চলে যাবে আমার বইয়ের 184 পাতা, সংবিধানের দ্বিতীয় ভাগের নাগরিকত্ব বিষয়ে 6 যাবে, 6 ক। এটার মানে হচ্ছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। আমার যাদেরকে বেনাগরিক করবে তাদের ভাষা, তাদের শরীর, তাদের গায়ের রং, তাদের সংস্কৃতি, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক আশাক, তাদের কালচার, কোনোটা কি হল্যান্ডের মতো, কোনোটা কি জাপানের মতো, কোনোটা কি সুইজারল্যান্ডের মতো, হ্যাঁ, কোনোটা কি নিকারাগুয়ার মতো, নয় তো? তাহলে তারা ভারতীয় ভারতীয় ভারতীয়, তারা ভারতবর্ষের নাগরিক ছিল, আছে, থাকবে। একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, অখণ্ড ভারত। এই যে অখণ্ড ভারত, এই যে ইম্পর্টেন্ট কথাটা, এটা মাথায় রাখুন। অখণ্ড ভারত বর্তমানে কি বোঝাতে চাইছেন, এসব নিয়ে একটু ভাবার দরকার আছে। শুধু আমরা সমাজ নিয়ে ভাবলাম, রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলাম। রাজনীতি এমন একটা জিনিস, এ তার দিকে কাদা ছুঁইবে, সে তার দিকে কাদা ছুঁইবে, এটা চলতেই থাকবে। সেটা নিয়ে আমাদের বুঝলে চলবে না। আমাদের জনগণ, মমতাদি যেরকম বলছেন যে আমি এসে আর হতে দেব না, রাস্তায় নামলেন, কিন্তু হচ্ছে। তো মানুষকে তার পিঠ বাঁচানোর জন্য নিজের বিবেক বিবেচনা, বুদ্ধিমত্তা সমস্ত কিছুই কাজে লাগাতে হবে। তো এসব ব্যাপারে আপনাদেরকে তথ্য রাখতেই হবে জনগণ। শেষ রাত হয়ে গেছে। এই বইটা কলেজ স্ট্রিটের কফি হাউসের পিছনে দাস বুক স্টোর এবং দে বুক স্টোরে পাবে, ফ্লিপকার্টে পাবে, অ্যামাজনে পাবে। যারা সংগ্রহ করতে পারবেন না, একটু দাম বেশি, 200 টাকা দাম, তারা আমাকে বা আপনাদের ফোন করলে আমরা বিনামূল্যে পিডিএফ দিয়ে দেবো। এর থেকে ভালো উপায় আর হতে পারে না। তো আরো কিছু কথা যেটা শর্ট টার্মে আমি আপনাকে একটু কিছু জিজ্ঞেস করব। তো বর্তমান পরিস্থিতিতে শুভেন্দু বাবু অল টাইম বলে বেরোচ্ছেন, এটা আপনি যেটা বললেন এটা সাংবিধানিক নিয়ম, যার ফলে এসআরটা হচ্ছে। কিন্তু শুভেন্দু বাবুর বক্তব্যের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি, হিন্দু আর মুসলমান, ওনার প্রত্যেক কথায় আমরা এটুকু খুঁজে পাই যে মুসলমান মুসলমান মুসলমান, হিন্দু শরণার্থীদেরকে আমি বাঁচিয়ে নেব। তো এটা, এই কথার কি কোনো ভিত্তি আছে? হিন্দু শরণার্থী, এই কথাটা কি বোঝাতে চাইছে? বা জিহাদ, যারা জিহাদিরা, শরণার্থী মানে ভারতীয়দেরকে বোঝাচ্ছে, আর হিন্দু মানে কি বোঝাচ্ছে, এবং জিহাদি, এই দুটোকে নিয়ে এই যে বিদ্বেষ, এই বিদ্বেষটা এসআরের মধ্যে রিফ্লেক্ট কিভাবে হচ্ছে সেটা যদি একটু খুলে বলেন। দেখুন, শুভেন্দু বাবুরা অশিক্ষিত লোক এই সাবজেক্টে, কিন্তু যে কথাটা বলছে অমিত শাহ সেটা সঠিক। অমিত শাহ কিন্তু কখনো বলেনি অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেবো, উনি বলছেন শরণার্থীদের নাগরিকত্ব দেবো। শরণার্থী মানে ভারতের আইনে নেই। ভারতের সংবিধানের 51 নম্বর ধারা বলছে ভারত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আচ্ছা, এটা লুপহোল একটা। হ্যাঁ, আন্তর্জাতিক আইনে শরণার্থী আছে, অর্থাৎ যারা, এই যে রোহিঙ্গাদের কার্ড দেখালাম, যারা শরণ নিয়েছে, অর্থাৎ যারা ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে এসেছেন, ভারত সরকারের কাছে, ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের কাছে আশ্রয় চাইতে বাধ্য হয়েছেন, আমাকে আশ্রয় দাও, তখন ভারত সরকার তাকে একটা লং টার্ম ভিসা দিয়েছে। এই লং টার্ম ভিসাটা 5 বছর হয়ে গেলে সে নাগরিকত্বের আবেদন করার অধিকারী হলো। অর্থাৎ 2014 সাল পর্যন্ত এদের সংখ্যা 31,313 জন, এখন আরো কিছু বেড়েছে, হয়তো 2-4 হাজার বাড়লেও বাড়তে পারে। মানুষ এটার মানে বুঝতে পারছে না। আর হিন্দুদের নাগরিকত্ব দেবো কারা বলছে? আরএসএস বলছে। আরএসএস তার যে আদর্শ, সাভারকার, বিডি সাভারকার, হিন্দুত্ব বলে যে বিখ্যাত বই 1923 সালে লেখা হিন্দুত্ব এবং রাষ্ট্র মীমাংসা, সেখানে হিন্দু বলতে বলছে বর্ণ হিন্দু, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। যদিও একটা মহিরুহর পতন হলে কিছু কীট পতঙ্গ যেমন মরবে, আমার বাংলার যে উচ্চ বর্ণ আছে তারাও বিপদে পড়বে। কারণ এছাড়াও আমার বাংলার যে ব্রাহ্মণ, তাদেরকে কিন্তু উত্তরপ্রদেশের লোকেরা ব্রাহ্মণ বলে না। ফলে আমার বাংলার প্রতিটি বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আদিবাসী, ওপার এপার, সবাই একত্রিত হয়ে একটা অত্যন্ত ভালো দিন আসছে, যে দিনটা প্রয়োজনে আমি আর ড্যাশ 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 বললাম না, কারণ পৃথিবীর ইতিহাসে সেটা বারবার দেখা গেছে।
দ্বিতীয় নম্বর কথা, রাজনৈতিক সমীকরণে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি তৃণমূল থেকে আগত শুভেন্দুবাবু এখন বিজেপির কে প্রতিষ্ঠাতা, যাকে বাংলার বিজেপি প্রতিষ্ঠাতার দিলীপ দাকেই আমরা বলতে পারি, উনাকে রিপ্লেস করে এখন বিজেপির মুখ হয়ে দাঁড়িয়েছেন। তো বিজেপি একটা চেয়ারের এক পায়ে ভর দিয়ে চলছে, এমন কি মনে হচ্ছে না আপনার? তাই তো, ওরা ভেঙে গেছে। শুভেন্দু এবং দিলীপ দা ভুল ত্রুটি যাই বলুক, ও যেমন শিখেছে আরএসএস স্কুল থেকে, হুম। গোবর থেকে সোনা বের করা, তবু তিনি অনেকটা সহজ সরল মানুষ ছিলেন। গঠনমূলক চিন্তাধারা ছিল। হ্যাঁ, অনেক সবাইকে নিয়ে কাজ করতেন। আর এ তো বদমাইশ, এ তো দাঙ্গাবাজ এবং বদমাইশ, এবং ওর সমস্ত কিছুর মধ্যে এটা প্রকাশ হয়। ব্যক্তিগত জীবনে শুভেন্দু অধিকারী 6-এর ক 5-এর খ অনুসারে অবৈধ অনুপ্রবেশকারী। ওর মা 1960 সালে পূর্ব পাকিস্তান থেকে এক কাপড়ে এসছে পাসপোর্ট ভিসা ছাড়া। ফলে যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে দুজনেরই থাকতে হবে, মা একজন নাগরিক, সংবিধান একজন নাগরিক আর একজন অবৈধ অনুপ্রবেশকারী নয়। আচ্ছা, যেটা সেক্ষেত্রে শুভেন্দুবাবুর ক্ষেত্রে রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ, শুভেন্দুবাবু নাগরিক হয়ে যাবেন, এবং এই ভয়ে মানুষগুলো, ওরা বেঈমান, মানে বাংলাকে, বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য ওদের জন্ম হয়েছে, এছাড়া আর কিছু নেই। তো দ্বিতীয় যেটা বোঝা যাচ্ছে রাজনৈতিক সমীকরণ অনুযায়ী বিজেপি যেভাবে বলছেন কথাগুলো সেই হিসেবে খাটছে না। তো তাতে যদি দেখা যায় পরবর্তী যে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে আপনি শুভেন্দুবাবুকে দেখবেন, কেন বর্তমানে বিজেপির মধ্যে সব থেকে প্রাধান্য পাওয়া ব্যক্তি উনি হচ্ছেন। তো সে জায়গায় থেকে আপনি শুভেন্দু বাবুকে বাদ দিয়ে আর কার মুখ বিজেপি? আমি তো বিজেপি বা পশ্চিমবঙ্গে থাকবেই না বলছি, বিরোধী দল হিসেবে কে আসতে চলছে সেটা সময় বলবে, কিন্তু ভোটই হবে না। আপাতত কেউ আসছে না। দেখুন, 4.5 কোটি মানুষ যদি ভোটাধিকার হারিয়ে ফেলে, বেনাগরিক হয়ে যায়, তো এমনি ভোট হবে? মার এর মাঝখানে একটা কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট তথ্য আছে। শুভেন্দু বাবু কিছুদিন আগে, 3 থেকে 4 দিন আগে, উনি 13,25,000 কি 14,25,000 একটা নথি সমস্ত এমএলএদেরকে নিয়ে নির্বাচন কমিশনে জমা দিয়ে এলেন যে এই লোকগুলোর নাম বাদ যাবে। যে কাজটা নির্বাচন কমিশনের, তাহলে সেই ডেটাটা কি ব্যাকআপ থেকে শুভেন্দু বাবু বা বিজেপি যতক্ষণ পর্যন্ত জনগণ পিটিয়ে নামাচ্ছে ততক্ষণ ও এই নাটকগুলো করে যাবে বাঁচার জন্য। ও জানে না এতদিন দুটো সংখ্যক মানুষ ছিল, বিজেপি এবং বাঙালিদের মধ্যে ভাগ ছিল বিজেপি তৃণমূল, আর কি ছিল হিন্দু আর মুসলমান। কিন্তু এই 9 ডিসেম্বরের পরে সব বাঙালি এক হয়ে যাবে, কারণ সমস্যাটা সবার এক সমস্যা হয়ে যাবে। ফলে ওইসব শুভেন্দুবাবু কি বলবেন, খুব বড় ইউনিটি বা একতা বাঙালির মধ্যে দেখা যেতে পারে। হ্যাঁ, দেখা যেতে পারে। এই বইটা সেটা অনেকটা কাজ করবে। ঠিক আছে জনগণ, আপনারা বলবো বইটার লিঙ্ক আমাদের পিডিএফ ফাইল হিসেবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা পারলে একটু পড়ে দেখবেন। সময় অনেকভাবে আমরা অনেক রকমভাবে অপচয় করে থাকি, তো যদি একটু সমাজের জন্য বা নিজের জন্য বা পাড়া প্রতিবেশীর জন্য যদি আপনারা এই ব্যাপারে একটু তথ্য নলেজ নিয়ে রাখেন, তাতে কোনো অসুবিধা নেই। আমরা বিভিন্ন রিল মোবাইলে দেখতে থাকি, অপ্রয়োজনীয় ভিডিও দেখতে থাকি। তো কাজের ভিডিও বা কাজের নিয়ে একটু পড়াশোনা করুন, যার ফলে সমাজকে রক্ষা করা যায়। এই সমাজের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের হাতে নয়, দেওয়া উচিত নয়, নিজেদের দায়িত্ব নেওয়া উচিত। তাই আপনাদেরকে বলবো একটু পড়বেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু জেনে রাখা ক্ষতি নয়। নমস্কার, অসংখ্য